আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রযুক্তি খাতে প্রতি বছর বরাদ্দ বাড়লেও তা এ খাতের উন্নয়নে খুব একটা কাজে আসছে না। হার্ডওয়্যার ও বিদেশি সফটওয়্যার ক্রয়ে ব্যয় হচ্ছে বরাদ্দের বড় অংশ। $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আসছে বাজেটে সঠিক নীতি সহায়তা চান উদ্যোক্তারা। আর বিশ্লেষকরা বলছেন দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে সরকারকে। মোরসালিন হক জুনায়েদের রিপোর্ট, ছবি তুলেছেন লিটন বাবু। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য কিংবা শিক্ষা, সব খাতেই এখন বাড়ছে প্রযুক্তির চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠছে নতুন নতুন প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান। সফটওয়্যার, বিপিও সহ সব ধরনের সেবা মিলছে এখানে। হিসেব বলছে শুধু বেসিসের তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা এখন 2,500-এরও বেশি, যেখানে কাজের সুযোগ হয়েছে 3.5 লাখ কর্মীর। এর বাইরে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আরো প্রায় 7.5 লাখ কর্মী, যাদের হাত ধরে বছরে $1 বিলিয়ন বেশি আয় আসছে দেশে। কিন্তু তাদের চ্যালেঞ্জ অনেক। যদিও প্রতি অর্থ বছরই বেড়েছে তথ্য প্রযুক্তির বরাদ্দ, 2023-24 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 2,383 কোটি টাকা। পরের বছরই যা বেড়েছে প্রায় 500 কোটি টাকা। তবে সরকারের বিদ্যমান নীতি নিয়ে অসন্তুষ্টি আছে উদ্যোক্তাদের। আমরা মনে করি বরাদ্দ কোনো ব্যাপার না। হ্যাঁ, বরাদ্দ যদি কমও হয়, কিন্তু সেই বরাদ্দটা যদি সঠিকভাবে খরচ হয় সেটা ইম্পর্টেন্ট। 2030 সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা আছে। এ লক্ষ্য অর্জনে বাজেটে নীতি সহায়তা চান উদ্যোক্তা ও বিশ্লেষকরা। যে বাজেট করা হয় আইটি বিষয়ক, সেখানে সফটওয়্যার এবং সার্ভিসেসের জন্য আলাদাভাবে বাজেট রাখা দরকার। এই বছর গ্রোথ আপনারা দেখেছেন 3.3% হবে। পারিপার্শ্বিকতা মেনে আমরা কিভাবে এমপ্লয়মেন্টকে রিভাইভ করতে পারি, সেই জায়গাতে বাজেটকে নজর দিতে হবে। তথ্য প্রযুক্তির বৈশ্বিক বাজার প্রায় $3 ট্রিলিয়ন, কিন্তু এ খাতে বৃহত্তম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও বাংলাদেশের আয় মাত্র $250 কোটি, যা মোট জিডিপির 1.25%। শুধু চোখ ধাঁধানো আর ব্যয় বৃদ্ধির ভবন অবকাঠামো নয়, তথ্য প্রযুক্তি খাতের সত্যিকারের উন্নয়নে প্রয়োজন দক্ষ মানব সম্পদ। নতুন বাংলাদেশের স্বপ্ন সফলে তাই বাজেট বরাদ্দের পাশাপাশি সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। মোরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাজেটে শিক্ষার বরাদ্দ বিচারে 26টি নিম্ন আয়ের দেশের মধ্যে বাংলাদেশের 22তম অবস্থান, আর স্বাস্থ্যের বরাদ্দ বিচারে 51টি নিম্ন আয়ের দেশের মধ্যে 48তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। রাজধানীর বাংলা মোটরে শিক্ষা ও স্বাস্থ্যে জাতীয় বাজেট নিয়ে আয়োজিত সেমিনারের মূল প্রতিবেদনে গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি এসব তথ্য তুলে ধরেন। যে সরকার যে বাজেট দেয় সেটার মধ্যে 30% বা 31% খরচ হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কাজ করছেন, সচিব মহোদয় থেকে শুরু করে নার্স, আয়া, বুয়া, হসপিটালে সবার জন্য নগদ মজুরি এবং বেতন বাবদ। আর অন্যান্য বিল্ডিং বানানো বা অন্যান্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য 60%-এর মতো খরচ হয়। আর মাত্র 10%-এরও কম ওনারা আসলে মেডিকেল ও সার্জিক্যাল সাপ্লাইয়ের জন্য খরচ করেন। শিক্ষায় বাজেট বরাদ্দ করলে কত সাশ্রয়, ওটা চোখে দেখার জন্য যেই চোখ লাগে আমাদের সরকার এবং জনগণের কারণ নাই। কারণ প্রতি বছর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হওয়ার কারণে এই হাজার হাজার ছাত্র যে নিজের দেশের টাকা খরচ করে বিদেশে পড়তে যাচ্ছে, ওইটা সেভ করতে পারে আমাদের বিশাল অর্জন। প্রতি বছর মানুষের স্বাস্থ্য খাতে যে বিদেশে যে অর্থ ব্যয় করতেছে, ওইটা আমি যদি স্বাস্থ্য ব্যবস্থা দেশে ভালো করতে পারতাম, আমাদের সাশ্রয় হতো। বাংলাদেশে চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্ট সঠিক নয়, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার চীনে আম রপ্তানি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন ঢাকা বেইজিং সামরিক নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। বাণিজ্য উপদেষ্টা জানান আগামী সপ্তাহে ঢাকায় আসছে চীনের বাণিজ্যমন্ত্রী সহ প্রতিনিধি দল। বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন। সম্প্রতি এমন অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। সংস্থাটির বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এমন কথা বলা হয়।
তবে এই অভিযোগকে নাকচ করে আসছে বেইজিং। বুধবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানালেন, বাংলাদেশে চীনা সামরিক বাহিনীর উপস্থিতির বিষয়টি সঠিক নয়। It is a sort of a report. It's untrue. It's not a fact. It's not our intention. We have so good relations with either Bangladesh, Pakistan, Myanmar. ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনে আম রপ্তানি অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন। জানান, সামরিক নয় বরং ঢাকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বেইজিং। So I don't see any sort of necessary for China to have a military presence. We are not invited. So I don't know where the sources of reports come from. চীনে বাংলাদেশে আম রপ্তানির এই যাত্রা দুই দেশের সম্পর্ককে আরো বেগবান করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি ব্যবসা থেকে চাইনিজ ব্যবসা, এদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরো একবার। দেশে ইলন মাস্কের স্টারলিংক আসার খবরে যেখানে আশার আলো দেখছেন অনেকে, সেখানেই নতুন উদ্বেগের কথা জানালেন দেশের ইন্টারনেট অবকাঠামো ব্যবসায়ীরা। মোবাইল অপারেটররা যদি সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি হিসেবে সেবা দেওয়া শুরু করে, তবে তা নেশন ওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন খাতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। বুধবার এক কর্মশালায় এমন আশঙ্কার কথাই জানান তারা। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ শিরোনামে এই কর্মশালা ও ব্রিফিংয়ের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশ। এ সময় নতুন লাইসেন্সিং কাঠামো নিয়ে বিটিআরসি থেকে করা কর্মশালায় মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এনটিটিএন খাত সংশ্লিষ্টরা। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কাদের সাথে? দুটো গ্রুপ, একটা গ্রুপ যে নতুন লাইসেন্সি এনটিটিএন ওদেরকে সার্ভিস দিবে, যাদেরকে সার্ভিস দিবে তাদের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডে ওয়ানে কনসেপ্ট থেকেই তৈরি হয়ে গেছে। তো আমাদের মূল দাবিটা এটা যে যে বাউন্ডারিতে আছে সেই তার বাউন্ডারিতে তাকে বিজনেস করার জন্য বিটিআরসি প্রোটেকশন দেখ। সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন কমেছে। বুধবার সপ্তাহের পঞ্চম কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 62 পয়েন্ট কমে অবস্থান নেয় 4615 পয়েন্টে। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় এদিন ডিএসইতে লেনদেন কমেছে 8 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 63টির, কমেছে 295টির এবং অপরিবর্তিত রয়েছে 40টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে 138 পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন প্রায় 8.5 কোটি টাকা বেড়েছে। চলতি অর্থ বছরের তুলনায় আসন্ন বাজেটে শিক্ষা খাতে 2000 কোটি টাকা কম বরাদ্দ হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে দেশে মোট দেশজ উৎপাদন জিডিপির 2%-এরও কম শিক্ষা খাতে বরাদ্দের তীব্র সমালোচনা করেছেন বিশ্লেষকরা। বুধবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট ও দৈনিক ইত্তেফাকের যৌথ আয়োজনে শিক্ষায় কেমন বাজেট চাই শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন কথা বলেন বক্তারা। বিশ্লেষকরা জানান, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দের কথা থাকলেও দেশে প্রতি বছরই অবহেলিত থাকে এই খাত। আর তাই কার্যকর শিক্ষা ব্যবস্থার জন্য নীতি গ্রহণ এবং স্থায়ী কমিশন গঠনের জন্য গোলটেবিল থেকে তাগিদ দেওয়া হয়। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সবাইকে ধন্যবাদ।